কাশপিয়া দাঁড়িয়েছিল ওর বেলকনিতে, কথা বলে যাচ্ছিল মমির সাথে। হঠাৎই চোখ পড়লো পাশের ফ্ল্যাটের দিকে। ওর রুমের বেলকনি বরাবর ইয়াসের রুম। কাচের জানালাটার কাছে দাঁড়িয়ে আছে ইয়াস, এক ধ্যানে তাকিয়ে আছে কাশপিয়ার দিকে। কাশপিয়া এখানে এসেছিল সে সময় বেছে বেছে ফ্ল্যাটের সবচেয়ে বড় রুমটাই দেওয়া হয়েছিল ওকে। শুনেছে এই রুমটাতে আগে ইনায়া থাকতো, ভালোই হলো। বেলকনিতে আসার বাহানায় ইয়াসের ওপর নজর রাখা যাবে। কৌশিকরা এখানে আসার পর ইনায়ার আম্মু আব্বু চলে গেছেন নিচতলায়, সেখানে আগে কৌশিক থাকতো। তবে ওনারা দেখা করে যান প্রতিদিনই এসে। কৌশিক এখন অনেকটাই সুস্থ আছে, আবারও মন দেবে নিজের কাজে। আজকেই ওর ল ফার্ম থেকে নোটিশ এসেছে, সুস্থ হলে যেন জয়েন করে আবারও। কৌশিকের ল ফার্মের এক সিনিয়র এসেছে আজ, নাম ওনার রাকিব। কোনোভাবে হয়তো দেখেছে কাশপিয়াকে, কিছু না ভেবেই বিয়ের প্রস্তাব দিয়ে বসেছে কৌশিকের কাছে। প্রথমে আমতা আমতা করলেও পরে আবার সায় জানালো কৌশিক। কাশপিয়া বড় হয়েছে, বিয়ে তো ওকে দিতেই হবে, দেরি না করে বিয়েটা এখনই দিয়ে দিলে মন্দ হবে না। ছেলেটা সুন্দর, উচ্চশিক্ষিত, ভালো চাকরি করে। কাশপিয়া সবসময় ভালো থাকবে ওর সাথে। কৌশিকে বিয়েতে সম্মতি দিয়েছে দেখে রাগ হলো ইনায়ার। এ কেমন বিচার কৌশিকের? নিজে ভালোবেসে বিয়ে করলো, অথচ বোনকে জিজ্ঞেসও করলো না তার কোনো পছন্দ আছে কিনা। সবচেয়ে বড় কথা, কাশপিয়া তো বিবাহিত। ইয়াস এসব জানলে ঝামেলা বাঁধবে নিশ্চিত। সকাল গড়িয়ে বিকেল হয়েছে, আকাশে মেঘ ডাকছে আজ। হুট করেই প্রকৃতি কেমন অশান্ত হয়ে উঠেছে। দরজায় ঠকঠক আওয়াজে ধ্যান ভাঙে কাশপিয়ার। তাকিয়ে দেখতে পেল কৌশিক আর ইনায়াকে। কৌশিকের ঠোঁটের কোণে হাসি লেগে আছে, অথচ ইনায়ার মুখে কেমন রাগী রাগী ভাব। দুজনের মধ্যে ঝামেলা হলো কিনা বুঝতে পারছে না কাশপিয়া। ঝামেলা হলে তো আবার একসাথে থাকতো না দুজনে। হয়তো অন্য কারণে রেগে আছে ইনায়া। মুখে হাসি টেনে ভাই ভাবিকে ভেতরে আসতে বলল কাশপিয়া। কৌশিক এগিয়ে এসে কাশপিয়ার হাতে কিছু শপিং ব্যাগ ধরিয়ে দিল। সেজে গুজে রেডি হতে বলল ওকে। কাশপিয়া বুঝলো না কিছুই। ওরা কি কোনো অনুষ্ঠানে যাচ্ছে নাকি বাড়িতে গেস্ট আসবে? কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো কাশপিয়া। সাজবো কেন ভাইয়া, আমরা কি কোথাও যাচ্ছি? না, বাসায় গেস্ট আসবে। গেস্ট আসার সাথে আমার সাজগোজের কী সম্পর্ক? এত কথা বলিস না তো কাশপি, যা বলেছি তাই কর। ইনায়াকে কিছু বলার সুযোগ দিল না কৌশিক। কাশপিয়ার বিছানায় শপিং ব্যাগগুলো সব রেখে চলে গেল ইনায়াকে নিয়ে। ঘর ভর্তি মানুষের সামনে বসে আছে কাশপিয়া, গায়ে জড়ানো একটা নীল রঙের সুন্দর জামদানি শাড়ি, তার উপর সোনালি সুতোর কাজ। কৌশিক অনেকগুলো শাড়ি এনে দিয়েছিল কাশপিয়াকে, বেছে বেছে নীল রঙের শাড়িটাই পরল সে। কারণও আছে বটে, এই রঙটা তো ইয়াসের পছন্দের। কিন্তু ইয়াসের পছন্দের রঙের শাড়ি পরেই অন্য কারোর সামনে বসে আছে কাশপিয়া। এখানে এসে যা বুঝলো, কৌশিক বিয়ে ঠিক করতে চাইছে ওর। বারবার বলার পরেও ছেলেটার দিকে সে তাকিয়েও দেখেনি, রাগ হচ্ছে খুব। কৌশিক না জানুক, ইনায়া তো জানে কাশপিয়া নিজের মন দিয়ে বসে আছে ইয়াসকে। তাহলে কেন এত আয়োজন তার বিয়ে নিয়ে, তাও অন্য কারোর সাথে? ছেলের বাড়ির লোক বলল কৌশিকের উদ্দেশ্যে, তোমার বোনকে আমাদের ছেলের জন্য পছন্দ হয়েছে কৌশিক, তুমি বললে আজকেই বিয়ের দিন তারিখ ঠিক করে নিতে চাই। ভদ্রমহিলার কথাটা বলে শেষ হলো কিনা কিছু ভাঙার বিকট শব্দ আসলো কানে। সবার চোখ গেল সদর দরজার দিকে। কাশপিয়াও তাকালো সেদিকে। নজরে আসলো ইয়াসের রাগান্বিত মুখশ্রী। ইয়াসকে রেগেমেগে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত উঠে দাঁড়ালো সে। কৌশিক বিভ্রান্ত হলো ইয়াসের এহেন কাজে। কি এমন হলো যে ও বাড়ি বয়ে এসে এভাবে ভাঙচুর করছে ইয়াস? ইনায়া চুপ করেই দাঁড়িয়ে রইল রুমের এক কোণে। এরকম কিছুই যে হবে আগে থেকেই জানা ছিল ওর। ইয়াস এগিয়ে আসলো কৌশিকের কাছে, ভ্রুজোড়া কুঁচকে রাগান্বিত মুখশ্রী নিয়ে তাকালো কাশপিয়ার দিকে। কালকেই তো সব ঠিক হলো ওদের মধ্যে, কোন সাহসে উপমা ছেলেপক্ষের সামনে এসে কনের সাজে বসেছে। ইয়াসের যে রাগ হচ্ছে, ইচ্ছে করছে সবার সামনেই টেনে চর বসাতে কাশপিয়ার গালে। এদিকে ভীতু ভীতু চাহনিতে কাশপিয়া একবার তাকাচ্ছে ভাইয়ের দিকে, তো আরেকবার ইয়াসের দিকে। কৌশিক হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো ইয়াসকে, এসবের মানে কি ইয়াস? একই প্রশ্ন আমারও। এসবের মানে কি কৌশিক? আমার বিয়ে করা বউকে তুই অন্য কারোর সাথে বিয়ে দিতে চাইছিস কোন সাহসে? চোখ মুখের ভাবভঙ্গি পরিবর্তন হয়ে গেল কৌশিকের। মনে হলো ইয়াসের কথাটা শুনে আকাশ থেকে পড়ল। কাশপিয়ার সাথে ইয়াসের বিয়ে হলো কবে আর কিভাবে? এই কথাগুলো তবে এতদিন ইয়াস বা কাশপিয়া কেউই বলল না কেন ওকে? অবাকের সহিত জিজ্ঞেস করলো কৌশিক, তোর বিয়ে করা বউ মানে? মজা করছিস ইয়াস? ইয়াস বাঁকা হাসলো। পাশে দাঁড়িয়ে থাকা কাশপিয়াকে টেনে নিয়ে আসলো নিজের কাছে, হাত রাখলো ওর কোমরে। কাশপিয়া তাকিয়ে আছে ইয়াসের দিকে, ইয়াসও তাকালো ওর উপমার মুখপানে। আলতো করে চুমু দিল কাশপিয়ার কপালে। উপস্থিত সবাই মুখ সরিয়ে নিলেন অন্যদিকে। তত্তর করে রাগ বাড়ছে কৌশিকের। বাহিরের মানুষের সামনে ঝামেলা করবে না ভেবে কিছু বলতেও পারছে না।
কিন্তু ইয়াসের এমন অসভ্যতামি বিরক্ত হচ্ছে কৌশিক। সবার মুখ জুড়ে বিরক্তির ছাপ থাকলেও মিটিমিটি হাসছে ইনায়া। কৌশিকের দিকে তাকালো ইয়াস, বলল ওকে, দেখলি তো তোর বোন আমাকে বাধা দেয়নি, এর থেকে বেশি কিছু করলেও বাধা দিবে না। বুঝে নে এবার মজা করছি কিনা। প্রচণ্ড রাগে চিৎকার দিয়ে উঠল কৌশিক। ইয়াস, কি অসভ্যতম এগুলো। ইয়াসের ভাবভঙ্গির পরিবর্তন হলো না তেমন, ও দাঁড়িয়ে আছে আগের মতোই, তাকিয়ে আছে কাশপিয়ার দিকে। কাশপিয়াও নির্লজ্জের মতো মুচকি হাসছে ইয়াসের বুকে মুখ গুজে। সামনে কে আছে না আছে খেয়ালই নেই ওর। কাশপিয়ার অশান্ত মনটা শান্ত হয়েছে ইয়াসকে পেয়ে। এত সময় মনে মনে আল্লাহকে ডাকছিল আর ইয়াসের আসার অপেক্ষা করছিল সে। এত কিছু দেখে সোফায় বসে থাকা রাকিব আর ওর বাড়ির লোক উঠে দাঁড়ালেন। কৌশিকের দু একটা কথা শুনিয়ে চলে গেলেন ওনারা। কেমন অপমানিত বোধ হচ্ছে কৌশিকের। বিয়ে যদি করেই ইচ্ছে দুজনে, তাহলে আগে বলল না কেন। কৌশিক আর ইয়াসের মধ্যে ঝামেলা হলো। কাশপিয়াকেও বকাঝকা দিল কৌশিক। ইয়াসের রাগ হলো, সেন্টার টেবিলে রাখা কাচের জিনিসপত্র সব ভেঙে গুড়িয়ে দিল তখনই। কৌশিকের মেজাজ খারাপ হলো এবার, রাগ দেখিয়ে বলল, হচ্ছেটা কি ইয়াস, তুই এত উশৃঙ্খল হলি কবে থেকে? আমার বাসা থেকে বের হয়ে এসবের বাদরামো কর। ইয়াস বাঁকা হাসলো, একবার তাকালো কাশপিয়ার দিকে, পরে আবার কৌশিকের দিকে তাকিয়ে বলল, যাচ্ছি, সময় মতো আমার উপমাকে এসে নিয়ে যাব, দেখে শুনে রাখবি। বেরিয়ে গেল ইয়াস। কাশপিয়াও যেতে চাইল ওর পিছু পিছু, কিন্তু বাধা দিল কৌশিক, হাত টেনে ধরল কাশপিয়ার। কাশপিয়া অসহায়ের মতো তাকালো ভাইয়ের দিকে, বলল, কি হলো ভাইয়া, যেতে দাও আমাকে। কোথায় যাবি তুই, ইয়াসের কাছে? হ্যাঁ। তাহলে আর আমার বাড়িতে আসবি না, আমাকে ভাইয়া বলেও ডাকবি না, আমি ভুলে যাব তুই আমার বোন। ছলছল করে উঠল কাশপিয়ার চোখ দুটো, এই বুঝি চোখ বেয়ে পানি গড়াবে এমন অবস্থা। ইনায়ার বিরক্তি লাগছে কৌশিকের কাছে, কিছু বললেও শুনবে না কৌশিক, ভালো করেই জানে। কিছু বললেও না সে। কাশপিয়াকে চোখের ইশারায় শান্ত হতে বলল কেবল। কৌশিক ধমকের স্বরে কাশপিয়াকে নিজের রুমে যেতে বলল। কাশপিয়াও শুনল ওর কথা। একরাশ মন খারাপ নিয়ে চুপচাপ চলে গেল নিজের রুমে। রোহির অসুস্থতা বাড়ছে দিন দিন, না পেরেই ডাক্তারের পরামর্শে উজ্জ্বল ওকে নিয়ে এসেছে লন্ডনে। ভর্তি করিয়েছে দ্য রয়্যাল মাসডেন হাসপাতাল নামের একটা হাসপাতালে। এটি ক্যান্সার চিকিৎসায় ইউরোপের অন্যতম শীর্ষ হাসপাতাল। ইয়াসের ভরসায় আর ডাক্তারের কথাই নিয়ে আসা এখানে। ইয়াসও আসলো মাত্রই, করিডোরে বসে থাকা উজ্জ্বলের কাছে গেল ও। সিমি আর আফিয়াও আছে। সিমি কান্না করছে রোহির অবস্থা দেখে। ইয়াস আসতেই দৌড়ে গেছে ওর কাছে, কান্না করতে করতে বলছে, মামাই, আমার ফুপিকে আর ভালো হবে না। ইয়াস সিমির মাথায় হাত বুলালো, বলল সান্ত্বনা দিয়ে, রোহি ভালো হয়ে যাবে সিমি, আল্লাহকে ডাকো, উনি সব ঠিক করে দিবেন। মিথ্যা আশ্বাস দিও না ইয়াস, এটা কি আদৌ সম্ভব? উজ্জ্বলের কথায় ঘুরে তাকালো ইয়াস, বলল ওকে, ভেঙে পড়ো না, আল্লাহর উপরে ভরসা রাখো ভাইয়া। দীর্ঘশ্বাস ছেড়ে বলল উজ্জ্বল, এছাড়া আর কী বা করব। কাশপিয়া দাঁড়িয়ে আছে বেলকনিতে, বারবার তাকাচ্ছে ইয়াসের ফ্ল্যাটের দিকে। এক নজর ওকে দেখবে বলেই হয়তো বারবার এসে দাঁড়াচ্ছে এখানে। কিন্তু ইয়াস কোথায় গেল, কেন ওর দেখা পাচ্ছে না কাশপিয়া? আজ 2 দিন হলো ইয়াসের কোনো খবর নেই। বারবার ফোনটা হাতে নিয়ে কল দিচ্ছে ওর নাম্বারে, কিন্তু রিসিভ হচ্ছে না ফোন। এদিকে কৌশিক উঠে পড়ে লেগেছে ওর বিয়ে দিবে বলে। ইয়াসের কাছে বিরক্তি চলে এসেছে কৌশিকের। কাশপিয়াকে যদি ওর ভালোই লেগে থাকে বলতে পারতো সুন্দর মতো, তা না করে বাইরের লোকের সামনে অস্বস্তিতে ফেললো ওকে, অপমান করলো সবার সামনে। ওনারা যাওয়ার পরেও ঝামেলা করলো কৌশিকের সাথে। এগুলো ভেবেই জেদ করে বসেছে কৌশিক। যাই হয়ে যাক, ইয়াসের কাছে যেতে দেবে না নিজের বোনকে। ইনায়া আর কৌশিকের মধ্যেও ঝামেলা হয়েছে এ নিয়ে। কাশপিয়া নিচে আসলো, মাত্রই দরজার দিকে তাকাতেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল ওর। মমি দৌড়ে আসলো কাশপিয়ার কাছে, ওর পায়ের কাছে বসে মেঝেতে ঘষে যাওয়া কাশপিয়ার ওড়নাটা ধরে টানছে। মমিকে দেখে ভ্রু কুচকালো কৌশিক। ইনায়াকে ডেকে বলল, এটাকে বাইরে রেখে আসো। ভাইয়ের কথা কানে আসতেই দ্রুত মমিকে কোলে তুলে নিল কাশপিয়া, দৌড়ে চলে গেল নিজের রুমে। কৌশিক অবাক হচ্ছে কাশপিয়াকে দেখে, এই মেয়ে এত অবাধ্য হলো কবে থেকে? ইয়াসের জন্যই কি ওর এত পরিবর্তন? মমিকে কোলে নিয়ে বেলকনিতে এসেছে কাশপিয়া, বারবার তাকাচ্ছে ইয়াসের ফ্ল্যাটের দিকে, পরে আবার মমির দিকে তাকিয়ে বলছে ওকে, মমি, আমার তিত করোলা বরটা কোথায় গেল বলতো? এত স্বার্থপর কেন লোকটা, আমাকে ফেলে রেখে কোথায় না কোথায় ঘুরছে। মমি কি বুঝলো কে জানে, তাকিয়ে রইল কাশপিয়ার মুখের দিকে।
কৌশিক বারবার ইয়াশকে নিয়ে এটা সেটা বলছে। বিরক্ত হচ্ছে কাশফিয়া। রাগে কৌশিক এনার অজান্তেই বেরিয়ে এসেছে বাড়ি থেকে। ভেবেছিল ইয়াসের কাছেই যাবে, ওখানেও যায়নি। আবারও অভিমান হয়েছে ইয়াসের উপরে। এই মানুষটা খুব স্বার্থপর, বারবার কষ্ট দেয় ওকে। হুট করে এসে মায়া বাড়িয়ে আবার হারিয়ে যায় লোকটা। ইয়াস কি বুঝে না তাকে ছাড়া কাশফিয়ার চারিপাশ অন্ধকার লাগে? কষ্ট হয় ওকে না দেখলে। হাঁটতে হাঁটতে কোথায় চলে এসেছে নিজেও জানে না কাশফিয়া। আশেপাশে তাকিয়ে দেখলো সব কেমন অচেনা লাগছে। বাড়ির সীমানা পেরিয়ে যে অনেক দূরে চলে এসেছে বুঝতে বাকি নেই ওর। একা একা এই অচেনা জায়গায় হাঁটতে ভয় লাগছে কাশফিয়ার। আফসোস হচ্ছে এখন কেন জেদ করে আসতে গেল। ইয়াসি বা হুট করে কোথায় হারিয়ে গেল, এইসব ভাবছে আর কান্না করছে কাশফিয়া। হঠাৎই শুরু হলো বৃষ্টি। আকাশপানে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল কাশফিয়া। এই বৃষ্টিরাও মন খারাপের খবর জানে কি করে, কিভাবে অসময়ে এসে ওর চোখের পানি মিশিয়ে নেয় বৃষ্টির পানির সাথে। অনেকক্ষণ হলো কাশফিয়া বসে আছে একটা বেঞ্চে। বৃষ্টির পানিতে ভিজে গায়ের জামাটা লেপ্টে গেছে শরীরের সাথে। চারিদিকে অন্ধকার নেমে এসেছে অনেক আগেই। এবার যেন ভয় বাড়ছে কাশফিয়ার। কোথায় গিয়ে খুঁজবে সে ইয়াসকে? রাস্তার অপর প্রান্তে দাঁড়িয়ে আছে একটা কালো রঙের মার্সিডিজ কার। পেছনের সিটে বসে থাকা ইয়াস একধানে তাকিয়েছে কাশফিয়ার দিকে। এই মেয়ে ওর জন্য এত পাগল হলো কবে? যে ভাইয়ের খোঁজে এসেছিল ওর কাছে, সেই ভাইকে রেখে ইয়াসকে খুঁজতে ব্যস্ত সে। ঠান্ডায় কাঁপছে কাশফিয়া। এভাবে বেশিক্ষণ বৃষ্টির পানিতে ভিজলে জ্বর আসবে নির্ঘাত। এই ভেবে ইয়াস নামলো গাড়ি থেকে। দ্রুত গেল কাশফিয়ার কাছে। সামনে কেউ দাঁড়িয়ে আছে বুঝে মুখ তুলে তাকালো কাশফিয়া। দেখলো ইয়াস দাঁড়িয়ে আছে ওর সামনে। বৃষ্টিতে ভিজে গেছে ওর পুরো শরীর। চুলগুলো সব এসে লেপ্টে গেছে কপালের সাথে। কাশফিয়া কথা না বলে কেবল দেখে যাচ্ছে ইয়াসকে। ইয়াসের ডাকে ধ্যান ভাঙল কাশফিয়ার। উপমা। উঠে দাঁড়ালো কাশফিয়া। কান্না করে দিল হুট করেই। ক্রন্দনরত অবস্থাতেই বলল ইয়াসকে, কোথায় হারিয়ে যান আপনি? আমাকে কষ্ট দিতে ভালো লাগে তাই না? ইয়াস মুচকি হাসলো। কথা না বাড়িয়ে কোলে তুলে নিল কাশফিয়াকে। পড়ে যাওয়ার ভয়ে কাশফিয়াও আঁকড়ে ধরল ইয়াসের গলা। ঠান্ডায় কাঁপছে কাশফিয়া, তবুও জড়িয়ে ধরে রেখেছে ইয়াসকে। ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে ঠোঁট ছোঁয়ালো ইয়াসের ঠোঁটের সাথে। ইয়াস অবাক হলো কাশফিয়ার কাজে। এই মেয়ে হুঁশে আছে তো, এত ফাস্ট হলো কবে থেকে? ইয়াস ঠোঁট কামড়ে হাসলো, ডাকলো কাশফিয়াকে। উপমা। সাথে সাথে জবাব এলো কাশফিয়ার থেকে, বলুন। ইয়াস কাশফিয়ার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, ডু ইউ ওয়ান্ট মাই অ্যাফেকশন? কাশফিয়া আরও শক্ত করে জড়িয়ে ধরল ইয়াসকে। লজ্জায় মুখ লুকালো ইয়াসের বুকে। ইয়াস হাসলো। কাশফিয়াকে নিজের কোল থেকে নামিয়ে বসালো পাশের সিটে। ড্রাইভিং সিটে তাকিয়ে একবার দেখে নিল মনোযোগ দিয়ে ড্রাইভ করছে ওর ভোলাভালা ড্রাইভার। এই ছেলে যেমন ক্যাবলাকান্ত, ভুলেও পেছনের দিকে তাকাবে না, এই বিশ্বাস ইয়াসের আছে। তাকালে যায় আসে না, দেখলে দেখুক, বউকেই তো আদর করবে। ইয়াস তাকালো কাচুমাচু হয়ে বসে থাকা কাশফিয়ার দিকে। কাশফিয়ার পিঠের ভিজে চুলগুলো সরিয়ে দিল ইয়াস। জামার ফিতেটা খুলে দিয়ে চুমু দিল ওর পুরো পিঠে। ইয়াসের ঠোঁটের উষ্ণ স্পর্শে বারবার কেঁপে উঠছে কাশফিয়া, কিন্তু বাধা দিচ্ছে না ইয়াসকে। ইয়াসেরও কেমন পাগল পাগল লাগছে এখন। নিজেকে সামলালো কোনোভাবে। ইয়াস ভেবেছিল কাশফিয়াকে রেখে আসবে কৌশিকের কাছে। কী যেন ভেবে ড্রাইভারকে দ্রুত গাড়ি ঘোরাতে বলল, নিয়ে যেতে বলল ওর ফ্ল্যাটে। কাশফিয়াকে কোলে তুলে নিজের রুমে নিয়ে আসলো ইয়াস। ওকে বিছানায় ফেলে গায়ে থাকা ভিজে জামাটা খুলে দিল। কাশফিয়া নিভু নিভু চোখে তাকালো ইয়াসের দিকে। ইয়াসের কেমন অস্থির লাগছে। শার্টের বোতামে হাত চালাতে চালাতে এগিয়ে আসলো কাশফিয়ার কাছে। ইয়াসের মুখের গরম শ্বাস আছড়ে পড়ছে কাশফিয়ার চোখে মুখে। ইয়াস আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ালো কাশফিয়ার পুরো মুখে। কাশফিয়ার নিজের হাত বুলালো ইয়াসের ঘন চুলের ভাঁজে। ইয়াস ওর কানের কাছে গিয়ে হিস হিস করে বলল তখন, উপমা, ভেবেচিন্তে আমাকে কাছে ডাকলে তো? কথা বলল না কাশফিয়া। জড়িয়ে ধরল ইয়াসের গলা। ইয়াস বুঝলো কাশফিয়া কাছে চাইছে ওকে। কিছু না ভেবেই আঁকড়ে ধরল প্রেয়সীর গোলাপময় পাতলা ঠোঁট জোড়া। ইয়াসের হাতের স্পর্শ গভীর হচ্ছে। ঠোঁটের অবাধ্য ছোঁয়া পাগল করে দিচ্ছে ওকে। ইয়াস ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবিয়েছে কাশফিয়ার। চুমুর জায়গায় কামড় পড়তেই ব্যথায় মৃদু আর্তনাদ করে বলে উঠল কাশফিয়া, আহ লাগছে। ইয়াস তাকালো কাশফিয়ার মুখপানে। ঠোঁটে আঙুল ছুঁয়ে বলল, তুমিই তো আমাকে কাছে ডাকলে উপমা। এখন কান্না করলেও ছাড়বো না, সহ্য করে নাও। ঘন ঘন শ্বাস ফেলে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল কাশফিয়া। ইয়াস আবারও উন্মাদের মতো আচরণ করতে শুরু করলো। ঝাঁপিয়ে পড়ল কাশফিয়ার ওপর। কাশফিয়াও আটকালো না ইয়াসকে। নিজেও সায় জানালো ওর পাগলামিতে। একটা সময় ইয়াসের বলিষ্ঠ দেহের নিচে চাপা পড়ল কাশফিয়ার ছোট্ট শরীরটি। পুরো রুমে নিস্তব্ধতা বিরাজ করছে। শোনা যাচ্ছে কেবল ইয়াস উপমার শ্বাস প্রশ্বাসের শব্দ। বাইরে বৃষ্টির প্রকোপ বেড়েছে। ঝড়ের তাণ্ডব চলছে প্রকৃতিতে। এদিকে বন্ধ নিস্তব্ধ রুমটাতে এক হতে ব্যস্ত দুই ভালোবাসার মানুষ।